বহু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু একবারে বাড়ি করতে পারেনি বা পারেও না, টাকা পয়সার কারণে হোক বা যে কোনো পরিস্থিতির কারণে হোক। তারা কিছুটা পার্ট করে রেখেছে। এবার তাদের প্রশ্ন হচ্ছে, সেই পার্টটার সাথে ধরুন দুটো ঘর করে রেখেছে, কিন্তু একটা সিঁড়ি, একটা ডাইনিং, একটা কিচেন আলাদাভাবে এবার জুড়তে হবে, পয়সা জোগাড় করা হয়েছে, তো কিভাবে জুড়ব? এইটা বহু সংখ্যক মানুষের ক্ষেত্রেই হয়, সবাই একবারে বাড়ি করতে পারছে না। কিন্তু এবার আমি এমন কিছু কথা বলবো যেটা থেকে কিছু অশিক্ষিত লোক বলবে, হ্যাঁ আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি করতে পারছেন না, তাহলে কে পারবে? কেন এই কথাটা বললাম? এখানে অশিক্ষিত বলতে যাদের ডিগ্রি নেই তারা নয়, অশিক্ষিত মানে যে লোকগুলো পড়াশোনা করে না তারা নয়, যাদের ডিগ্রি আছে, বড় বড় দিগ্গজ, তারাও অশিক্ষিত হতে পারে। অশিক্ষিত মানে যারা বিজ্ঞানটাকে জোর করে বুঝতে চায় না বা মানতে চায় না। তো সেই বিজ্ঞানটা বোঝাবো, বিল্ডিং জোড়া লাগানোর ফর্মুলাটা শেখাবো, ভিডিওটাকে মন দিয়ে বুঝতে হবে। একটা প্রথমে কথা বলুন তো, অনেকেরই দেখবেন এরকম কেস আছে, বলে দাদা বাবা লোড বিয়ারিং বিল্ডিং করে রেখেছিল, দুটো ঘর দুয়ার করে রেখেছিল। লোড বিয়ারিং মানে কি? ইটের ভিত, ঠিক আছে, স্ট্রিপ ফুটিং, ইটের ভিত 30, 25, 20, 15, 10 এইভাবে ফুটিং করা রয়েছে, তার উপর দেয়াল উঠেছে, ছাদ হয়েছে। এবার লোড বিয়ারিং বাড়ির স্টাইল আলাদা, তার ভিত আলাদা, তার সেটেলমেন্ট হওয়ার প্রসেসও আলাদা। এবার যেহেতু আপনি 1800 সালে বা 1900 সালে তৈরি করা একটা লোড বিয়ারিং বাড়ির সাথে 2026 সালে এসে একটা কলম স্ট্রাকচারকে জুড়তে চাইছেন, আমি প্রথমে বলবো এরকম কোনো জোড়া গোটা বিশ্বের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। অনেকে বলবে, এই বললাম না, অশিক্ষিতগুলো বলবে, অশিক্ষিত সেই অশিক্ষিতগুলো যেটা প্রথমে ব্যাখ্যাটা দিলাম, বলবে আপনি ইঞ্জিনিয়ার, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনারা যদি মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, পুরো জলের মতো পরিষ্কার করে দেবো। একটা ফ্রেম স্ট্রাকচার, যেখানে একটা কলমের সাথে আর একটা কলমকে টাই বিম দিয়ে জুড়ে তার উপর কলমটাকে তুলে উপরে ওয়াল বিম দিয়ে ছাদ করা হয়, একটা স্ট্রাকচার। তার যে লোড ডিস্ট্রিবিউশনের ধরন আর ইটের বাড়ির যে লোড ডিস্ট্রিবিউশনের ধরন দুটো আলাদা। কলম কি করে? প্রথমে ছাদের লোডকে বিমে নেয়, বিম থেকে কলম তার মাথার উপর নেয়, কলম আবার তার নিচে মাটিতে দেয়। আর ইট লোড বেয়ারিং বাড়িগুলো কি করে, আমি সাইডে সাইডে দুটো বাড়ি দেখাচ্ছি। তারা ছাদের লোড ইটকে দেয়, ইট একটা ইট তারপরের ইটকে, তারপরে ইট, তারপরে ইটকে, এইভাবে নামাতে নামাতে মাটিতে নিয়ে যায়। প্যাটার্ন আলাদা। দুটো বিল্ডিংকে রিজিডলি অনমনীয়ভাবে কখনোই জোড়া লাগাতে পারা যায় না। আপনি যখনই জোড়া লাগাবেন সেখানে ক্র্যাক আসবেই। এই যে বললাম না, অনেকে বলে আপনি ইঞ্জিনিয়ার তাও জোড়া লাগাতে পারবেন না। না, পারবো না। পৃথিবীতে কেউ কোনো দিন পারে না, পারবে না। অনেকেই বলবে আমি দেখেছি আমাদের গ্রাম বাংলায় পুরনো বাড়িগুলোকে মিস্ত্রিগুলো ছাদ কেটে রড জুড়ে দিয়েছে, আজও জুড়ে আছে। হ্যাঁ, আর আপনি কোথাকার কে ইঞ্জিনিয়ার? এইখানেই আপনাদেরকে অশিক্ষিত বলা। কেন জুড়ে আছে, কোনটা জোড়া যাবে না সেটাকে বোঝার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শুনতে হবে। এবার দেখুন, একটা কথা ভালো করে ভেবে দেখুন, যে বিল্ডিং আমরা নির্মাণ করি সেটা যখন নির্মাণ সম্পূর্ণ হয় এবং কয়েক বছর বাদে সেটা 3 সেন্টিমিটার হোক, 4 সেন্টিমিটার হোক, 5 সেন্টিমিটার হোক, বসবেই। অর্থাৎ আপনার বিল্ডিংয়ের যে আগের পার্টটা, সেটা লোড বিয়ারিং হোক কিংবা ফ্রেম স্ট্রাকচারের হোক, সেটা অলরেডি 10 বছর 20 বছর ধরে তৈরি হয়ে রয়েছে, মানে সেটা অলরেডি 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি যা বসার বসে গেছে, কিন্তু সেটা বসে আর বসছে না। কিন্তু তার পাশের মাটিটা, যেটা উঠানটা, যেটা ফাঁকা ছিল, যেটাতে আপনি এখন বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছেন, যেটা কিন্তু অলরেডি যে আগে থেকে বসে আছে তা নয়। তাহলে সেই নতুন বিল্ডিংটা যখন তৈরি হবে, সে তার মানে 1/2 ইঞ্চি হোক, 1 ইঞ্চি হোক, বসতেই পারে, কিংবা তার বেশি বা কম। এবার আপনি কি ভাবছেন যে কেন জোড়া যাবে না ইঞ্জিনিয়ার বাবু? একটা সহজ জিনিস আপনি বলতে পারছেন না? আমি এদিকে দেয়ালটা কাটবো, এদিকের কলম থেকে টাই বিমটাকে ঢুকিয়ে দেবো, যেমন অ্যানিমেশনে দেখাচ্ছি, আবার ছাদের নিচে টাই বিম ওয়াল বিমটা ঢুকিয়ে দেবো, ছাদের রড কেটে ওয়েল্ডিং করে জুড়ে, আমাদের এখানে গ্রিল মিস্ত্রি আছে, ওয়েল্ডিং করে দেবে বলেছে, ছাদ জুড়ে। আপনি ইঞ্জিনিয়ার হয়ে কিছু জানেন না, এই তো হয়ে গেল। এবার একটা কথা বলি, ঠিক যখনই এই নতুন পার্টটা, যেটা আপনি এই 2026 সালে করলেন, সেটা যখনই আস্তে আস্তে বসবে, তখন অটোমেটিক্যালি দুটো জিনিসের মধ্যে ছিঁড়বেই। অর্থাৎ আমি যদি শক্ত করে দুটো জিনিসকে জুড়তে চাই, সেটা ছিঁড়বেই। এবার জোড়ার ধরন আলাদা আলাদা হতে পারে। যেমন যদি আপনার আগেরটাও কলম স্ট্রাকচারের বাড়ি থাকে, আপনি ভাবছেন যে এখন যেরকম রিবারিং টেকনিক বেরিয়েছে, বিভিন্ন ধরনের অ্যাঙ্কার কেমিক্যাল যেগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে ধরুন ইপক্সি টাইপ যে কেমিক্যাল, ডিল দিয়ে ফুটো করবো কলমে নিয়ে, সেখানে আমি ইপক্সি কেমিক্যাল ঢুকিয়ে রড ঢুকিয়ে দেবো, যেমন ছবিতে দেখছেন। আর এইদিকে আর কোনো কলম তুলবো না, ওদিকে কলম আছে, তো আমার জুড়ে যাবে।
অতই সোজা যখন এই পার্টটা বসবে তখন সবার আগে ওই জায়গাটাই ক্র্যাক আসবে। এবার এটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ নিতে হবে, যেটা হচ্ছে আমাদেরকে ট্রেন গাড়ি দেখতে হবে। যেমন ধরুন একটা মেল ট্রেন, এক বগি থেকে আর এক বগিতে যাওয়ার জন্য আমাদের যে জায়গাটা থাকে সেখানে একটা ফ্লেক্সিবল জায়গা করা থাকে, অনেকটা অ্যাকর্ডিয়ান টাইপ রাবারের ফ্লেক্সিবল। অ্যাকর্ডিয়ান মানে কি, বেলো দেখেছেন, হারমোনিয়ামের বেলো, ঠিক যেরকম আমরা পাম্প করে সেখানে এয়ার ভরে হারমোনিয়ামে গান গাইতাম, এটাও ঠিক সেরকম, ওরকম ভাঁজ করা করা একটা রাবারের টানেল। একবার ভেবে দেখুন, ওটা তো নাই করা যেতে পারতো, দুটো লোহার বগি, দুটো ধুমধাম করে ধাক্কা লাগতো আর তুবড়ে যেত। কিন্তু ভেবে দেখুন, আমরা যখন ওই ট্রেনটা চলে প্রচণ্ড গতিতে এক কামরা থেকে আর এক কামরার মধ্যে যাই, অর্থাৎ দুটো আলাদা বিল্ডিং, মানে দুটো আলাদা বগি, সেই দুটো নড়ছে, লোহার তৈরি, কিন্তু সেই দুটোর মাঝখানে রয়েছে কি, ওই রাবারের ওই ফ্লেক্সিবল, ওটাকে ভেস্টিবিউল বলে বা গ্যাংওয়ে বলে, অর্থাৎ ওইখান দিয়েই আমরা ঢুকি এক কামরা থেকে আর এক কামরা। তাহলে আপনি তো ওই জায়গায় গিয়ে দুটো বগিকে নাট বোল্ট দিয়ে এঁটে দিতে পারতেন, কেন ওখানে ফ্লেক্সিবলটা দিই? এবার সেই শিক্ষিত সমাজ যারা এটা মানতে চায় বিজ্ঞানটাকে, তারা বুঝবে, আচ্ছা আমি যদি ওখানে দুটো বগিকে নাট বোল্ট দিয়ে এঁটে দিতাম, তাহলে সেই জায়গায় নাট বোল্ট ক্র্যাশ করে ছিটকে আপনার চোখে মুখে ঢুকে অ্যাক্সিডেন্ট হয়ে দুমড়ে মুচড়ে যেতে পারতো। তাই সেটাকে ফ্লেক্সিবল ওই রাবারের একটা টানেলের মধ্য দিয়ে আমরা এক বগি থেকে এক করিডোর থেকে ট্রেনের আর এক করিডোরে যাই। বোঝাতে পারলাম? তাহলে একই ঘটনা আমাদের দুটো বিল্ডিং পাশাপাশি আমরা বানাতেই পারি, জুড়তেই পারি, কিন্তু সেখানে আমাকে এক্সপ্যানশন জয়েন্ট দিতে হবে। কীরকম? দুটো বিল্ডিংয়ের মাঝে আমাকে 20 mm বা 25 mm, মানে প্রায় 1 ইঞ্চি গ্যাপ দিতে হবে। এবার অনেকেই বলে, দাদা গ্যাপ দিয়ে জল ঢুকবে না? গ্যাপ দিয়ে তো জল ঢুকতেই পারে, এবং সেই গ্যাপটাতে কুশন দিতে হবে, গদি দিতে হবে। গদি আবার কি? যেমন ধরুন বিটুমিনাস যে বোর্ড পাওয়া যায়, ফিলার বোর্ড, এক্সপ্যানশন জয়েন্ট ফিলার বোর্ড, সহজ বাংলায় বললে যে দুটো বিল্ডিং, ধরুন এদিকে একটা বিল্ডিং এদিকে একটা বিল্ডিং, তার মাঝের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাতে এমন একটা গদি দিতে হবে যে দুটো বিল্ডিং যদি একটু আধটু নড়াচড়াও করে সেটা যেন নিজেদের মতো অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু ভেবে দেখুন, আপনি সাঁটিয়ে গাঁথনি করে দিয়েছেন, নতুন বিল্ডিংটা পুরনো বিল্ডিংয়ের দিকে হেলে পড়লো, সেই গাঁথনির চাপে কি পুরনো বিল্ডিংয়ের দেয়ালটা ফেটে যাবে না? সেই জন্য আমরা সব সময় বলি, এই ধরনের দুটো বিল্ডিং জয়েন করার ক্ষেত্রে অবশ্যই পুরনো বিল্ডিংয়ের পাশে যে নতুন বিল্ডিংটা বানাবেন সেই নতুন বিল্ডিংটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, অর্থাৎ তার নিজের পা থাকতে হবে, অর্থাৎ সে যেন এর কাঁধে ভর না করে। অর্থাৎ এর কলম, ধরুন এদিকটা পুরনোটা কলমের বিল্ডিং, আপনি ড্রিল দিয়ে ফুটো করে ঢুকিয়ে দেবেন, হবে না। কিংবা পুরোনোটা লোড বিয়ারিং, ওর দেয়াল কেটে বিম ঢুকিয়ে দেবেন, হবে না। অর্থাৎ এই দিকে যে নতুন পার্টটা আপনি ডেভেলপ করতে চাইছেন সেটা নিজের কলম, নিজের ভিত, নিজের সব কিছু থাকতে হবে, যাতে এই পুরনো পার্টটা ভেঙে গেলেও যেন এই নতুন পার্টটা দাঁড়িয়ে থাকে সেরকম। এবার দুটো বিল্ডিং পাশাপাশি থাকবে, তাদের মাঝখানে কি থাকবে? ফিলার বোর্ড, বিটুমিনাস হতে পারে, যেমন উচ্চ মানে হাই কোয়ালিটি থার্মোকলও হতে পারে সেটা। তাহলে কী হবে? দুটো বিল্ডিং যদি একটু আধটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টও করতে চায়, কিছু হবে না। এবার এখানে প্রশ্ন আসবে, তাহলে মাথা দিয়ে জল ঢুকবে না? দাদা আপনি ইঞ্জিনিয়ার, আপনি এটুকু জানেন না? হ্যাঁ, সেটার জন্য আমাদের ওখানে কি করা হয় জানেন? ব্যাকার রড ইউজ করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে স্পঞ্জের এক ধরনের পাইপ ঢুকিয়ে দেওয়া হয়, তার উপর পলিউরাথেন, মানে যেটাকে বলা হয় পিউ সিল্যান্ড, সেই পলিউরাথেন বা পিউ সিল্যান্ড ইউজ করা হয়। ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা নমনীয় হওয়ার কারণে যে দুটো ছাদ যখন জমে গেল, ধরুন পুরনো ছাদ নতুন ছাদ যখন জমে গেল, তাদের মাঝখানে ওই ব্যাকার রড, মানে ওই আমি যেমন ছবিতে দেখাচ্ছি এরকম স্পঞ্জের পাইপ ঢুকিয়ে, মানে নল ঢুকিয়ে, মানে রড বলা হয় ওটাকে, ঢুকিয়ে দিয়ে তার উপর ওখানে পিউ সিল্যান্ড দেওয়া হয়। সিল্যান্ডটা নমনীয়, যার ফলে টানলেও, এবার অনেকেই বলে নমনীয় কি, বুঝতে পারছি না। আপনারা সাইকেল চালানোর সময় টিউব বলতেন না? ওটা টিউব, সাইকেলের যে টিউবগুলো যেগুলো ছিঁড়ে আপনারা পরে আপনাদের গাড়িতে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার সময় বেঁধে নিয়ে যান। এখনও গ্রাম বাংলায় এগুলো দেখা যায়, অনেকে রিলেট করতে পারবেন। তো ওই যে টিউবগুলো দেখতেন ফ্লেক্সিবল হতো, টানলে বাড়ে আবার ছাড়লে গুটিয়ে যায়। সেরকমই ওই যে পিউ সিল্যান্ডটা ওই দুটো ছাদের জয়েন্টে দেওয়া হয়, এরকম টিনি আপনি ছবিতে দেখছেন, সেটা না ছাদ বাড়া কমা করলেও ওটা নমনীয় হওয়ার কারণে ছিঁড়ে না, যার ফলে ওখান দিয়ে জল ঢোকে না। তার উপর বিভিন্ন ধরনের যে পিভিসি বা ওয়াটারপ্রুফ অ্যালুমিনিয়াম যে ফ্লাশিং সিট আছে সেগুলো দিয়ে দিলেই দুটো ছাদের ওখানে কিন্তু জল ঢোকা বন্ধ হয়ে যায়। আপনারা এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন? আপনারা যে কোনো অনলাইন সাইট যেগুলো রয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, সেখানেই এগুলো সার্চ করে দেখতে পারেন। এক্ষুনি সার্চ করে দেখতে পারেন, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। ব্যাকার রড, পিউ সিল্যান্ড, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, আজ পর্যন্ত কোনো দিন এই কথা আপনাদেরকে কেউ বলেনি, কারণ দুটো বিল্ডিং পাশাপাশি কোনো দিনই জোড়া যায় না, পাশাপাশি রাখা যায় এবং অবশ্যই নতুন বিল্ডিংয়ে নিজের পা থাকতে হবে। এবার আপনাদের সেই প্রশ্নটার উত্তর দেবো যে আপনারা বলছেন যে এরকম অনেক জায়গাতেই মিস্ত্রিরা করে দিয়েছে, ঠিক আছে, কেন ঠিক আছে বা যদি ঠিক থাকে তার কারণটা কি? ছোট ছোট বিল্ডিং একতলা হতে পারে, দুতলা হতে পারে, দেখা যায় যে মাটিটার উপর রয়েছে, এখন বাঁকুড়া পুরুলিয়ার দিকে অনেক মাটি এতটাই শক্ত না, সেখানে সেটেলমেন্ট হয় না বললেই চলে। তো সে একতলা দুতলার জন্য সেই ভারী আসে না যে মাটিটাকে বসাবে। সেই জায়গায় যদি আপনি পুরনো ছাদের রড কেটে সেটা যদি 6 ইঞ্চি হয় 10 ইঞ্চি হয়, জাস্ট ওখানে ছাদটাকে হেলিয়ে কেটে ওখানে একটা ইপক্সি বন্ড, নিটো বন্ড যেমন হয় বা সিকা হাই বন্ড লাগিয়ে দিয়ে যদি ছাদ জুড়ে দিয়ে বলেন যে এই তো আমার জোড়া আছে, সেটা জুড়ে থাকবে। কিন্তু ওখানে যদি ক্রমাগত ভাইব্রেশন হতো, মাটি বসতো, তাহলে কিন্তু জুড়ে থাকতো না। তাই সবার প্রথমে এই ভিডিওটা থেকে একটা শিক্ষা নিন, এতটুকু তো শিক্ষিত হন যে দুটো আলাদা বস্তু মানে বিল্ডিংকে রিজিডভাবে কখনোই জোড়া যায় না। আর যদি জোড়া যায় তাহলে সেটা আপনার মাটির সেটেলমেন্টের উপর নির্ভর করে এবং সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে। কারণ আপনার যে জায়গাটা বেশিরভাগ মাটি ব্ল্যাক কটন সয়েল টাইপ হয়, নর্মাল হয়, সেই জায়গায় তো বসে যাওয়ার সম্ভাবনা থাকেই, তাহলে ওখানে ক্র্যাক আসবে না। অনেকেই এই ধরনের ইঞ্জিনিয়াররা যারা নতুন ইঞ্জিনিয়ার করে দিয়ে চলে আসার পর ফেটে যাওয়ার পর উত্তর দিতে পারে না। আসলে তারা এটা কাস্টমারদেরকে সত্যিটা বলতে পারে না, যেটা আমি বুক চিতিয়ে বলতে পারি, যে দুটো বিল্ডিংকে রিজিড টাইপ জয়েন করলে ফাট আসবেই। তার নিয়ম কি? রাম আর শ্যাম দুটো বাড়ি পাশাপাশি দাঁড়িয়ে থাকলো, কিন্তু মাথায় দুটো বিল্ডিংয়ের মধ্যে গ্যাপ থাকলো, গদি থাকলো, একজন একজনের কাঁধে কাঁধে হেল মারলেও কিচ্ছু হবে না, কারণ মাঝখানে গদি আছে। বোঝাতে পারছি? আর উপরে শুধুমাত্র ওয়াটার যাতে না ঢুকতে পারে তার জন্য ওই যে সিস্টেমগুলো বললাম সেগুলো। এবার যারা ছোট ছোট বিল্ডিং, একটা রান্নাঘরের সাথে একটা ডাইনিং জোর করছে, কেন ডাইনিং বানালেও 4টে কলম দিয়ে বানাও না, কি দরকার এদিকে কলম তুলবো না, এদিকে বিল্ডিং আছে এদিকে গুঁজে দেবো, এটা ভাবার। তো এই পুরো বিষয়টাকে জলের মতো পরিষ্কার করে দিলাম এই ভিডিওর মধ্য দিয়ে। আমি জানি অনেকেই যারা একটু শিক্ষিত তারা এই ভিডিওটা খুব সুন্দরভাবে বুঝবেন। আর যারা আনাড়ির মতো প্রশ্ন করে, কারণ গতকাল আমি একটা সাইটে যাচ্ছিলাম, তখন আমার ভাই যিনি আমার সমস্ত যে হোয়াটসঅ্যাপে SMS এলে কন্ট্রোল করে থাকেন, কন্টিনিউ ড্রাইভ করছি এবং হোয়াটসঅ্যাপে চ্যাট ঢুকছে, একজন বলছে স্যারের সাথে কথা বলবো, তাকে প্রসেস বলা হয়, অ্যাপয়েন্টমেন্ট নিন, এই করুন, কথা বলার জন্য। তো সে বলে ঠিক আছে একটাই প্রশ্ন করবো, আর করবো না। তারপর সে বলে যে আমার বিল্ডিংয়ে দুতলা করা যাবে, বলে কী আছে সব তো জানতে হবে। আমার ভাই তাকে SMS লেখে বলে আমার কলমে 4টে করে 8-এর রড আছে, পরিষ্কার সে লিখে দেয় যে না এটা দুতলা করা যাবে না। তো সেই অশিক্ষিত ইঁড়ি লোক বলে, এটা তো চ্যানেল, ভাবে বলতে হবে, বলে যে কেন করা যাবে না, আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করেছে, তার বাড়ি 2 বছর হয়নি, ফেটে গেছে। আরেকটা বাড়ি সে এরকম ঝাঁকমাক করে মিস্ত্রি দিয়ে করেছে, এখনও ফাটেনি। তাহলে সে কত বড় অশিক্ষিত ভেবে দেখুন। সে ভাবছে, তাহলে তখন তাকে পরিষ্কার একটা কথা বলা হয় যে আপনি যখন সবই জানেন তাহলে এখানে SMS করবেন না, আপনি নিজেই করেন। কিন্তু সে কন্টিনিউ, মানে তার উদ্দেশ্য ছিল অসভ্যতাম করা, কন্টিনিউ SMS করে যাচ্ছে, তাকে বারবার বলা হচ্ছে যে নিয়ম যদি মানা হয়, তখন সে বলে আগেকার দিনে ইঞ্জিনিয়ার ছিল নাকি? আরে ভাই, আগেকার দিনে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাতে চলে গেল, তখনও কিন্তু ভাস্কর্য স্থাপত্যবিদরা ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। আপনি একটা মস্ত বড় অশিক্ষিত, তাই আপনি জানেন না, আর এখানে এসে ছ্যাবলামো করছেন, ডিস্টার্ব করছেন। আপনাকে বারবার বলা হচ্ছে একটা কলমে 4টে 8-এর রড দিয়ে সে ব্যাটার 3 তলা করার স্বর্গে যাওয়ার ইচ্ছা হয়েছে। হ্যাঁ, সে বিল্ডিংটা ভেঙেছে তো তুমি স্বর্গে কি নরকে যাবে? যায় না, পাপ করলে নরকে, পুণ্য করলে স্বর্গে, তুমি এমনিই স্বর্গে চলে যাবে। আর বলে কি না এখানে অনেক বিল্ডিং হয়ে রয়েছে। ওরে মূর্খ, ওইখানে কলমেতে বিল্ডিংটা দাঁড়িয়ে নেই, ওই 4টে 8-এর রডে যে তোমার বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, ওখানে ওই ইঁটগুলোতে বিল্ডিংটা দাঁড়িয়েছে, ওখানে কলমটা নকল, মানে ডুপ্লিকেট, কলমটার নামেই কলম। তাই এই সব বিজ্ঞান বোঝাতে গেলে তোমাকে কানটা মূলে চাপকাতে শেখাতে হবে, তবে তুমি বুঝবে। আর এখানে এসে ইঞ্জিনিয়ার করেছে ফেটে গেছে, আরে ভাই ইঞ্জিনিয়ার করা বিল্ডিং, একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নিয়ে অনেকে ভাবে আমি ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করেছি। ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান নিলে ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি হয়? আমি যে 1400-1500খানা ভিডিও দুটো চ্যানেলে দিয়েছি, এই ভিডিওগুলোর প্রত্যেকটা স্টেপ কেউ ফলো করে? লোকে কি করে, একটা ইঞ্জিনিয়ারের থেকে প্ল্যান নিয়ে চলে আসে, নিজে মিস্ত্রি দিয়ে বাড়ি করে। ওটা ইঞ্জিনিয়ারের বাড়ি হয়? ওটা তো সেই মিস্ত্রি করাই বাড়ি হলো। ওরে ভাই, ওটাকে ইঞ্জিনিয়ার দিয়ে করা বাড়ি বলে না। একটা ইঞ্জিনিয়ারের থেকে, আর্কিটেক্টের থেকে প্ল্যান নিয়ে চলে এসে ইঞ্জিনিয়ার দিয়ে করা বাড়ি বলে যে লেআউট থেকে
মানে ছাদ ঢালি অর্থাৎ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত প্রত্যেকটা ধাপে, আমি যেমন এই ভিডিওতে বলি না, অনেক মিস্ত্রিরা কি কমেন্ট করে যে এত নিয়ম মানা যাবে না। ওই এত নিয়ম যেদিন মানবেন সেই দিন বলবেন যে ইঞ্জিনিয়ার দিয়ে করা বাড়ি করেছি, তার আগে বলবেন না। ওই একটা রামশ্যাম যদুমধু ইঞ্জিনিয়ারের থেকে প্ল্যান নিয়ে বাড়ি করে করছেন তো সেই মিস্ত্রিদের মতো, ইঁটে জয়েন্ট দিচ্ছেন না, নিচে পিসিসি দিচ্ছেন না, এই করছেন না ওই করছেন না, আবার বলছেন এখনকার ইঞ্জিনিয়ার দিয়ে করা বাড়ি ভেঙে যাচ্ছে। চৈতন আছেন, চাংড়ামো হচ্ছে, ইঞ্জিনিয়ার আদিমকাল থেকেই ছিল। আপনি কে হরিদাস পাল? এতই যদি আপনি পণ্ডিত, 4খানা 8-এর রড কলমে দিয়ে বলছেন 3তলা করা যাবে, একটা থাপ্পড় মেরে কানের নিচে মাটিতে তারপর বুঝতে পারবেন যে 4টে 8 mm রড দিয়ে 3তলা কীরকম করা যায়।